হ্যালো স্টুডেন্টস, ওয়ার্ম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো বা যে বিষয়টা নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে সেলিং টু বাইজেন্টিয়াম, যেটা উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা। এই কবিতাটি তিনি 1928 সালে তার যে বই ছিল দ্য টাওয়ার, সে বইতে তিনি এটা পাবলিশ করেন। আগে একটা কথা বলিনি, উইলিয়াম বাটলার ইয়েটস ইনি কিন্তু একজন বিখ্যাত আইরিশ পোয়েট ছিলেন, একজন লিটারেরি ক্রিটিক ছিলেন এবং একজন ড্রামাটিস্ট ছিলেন। তিনি 20 শতকের সেই সময়ে লেখালেখি করতেন। সেলিং টু বাইজেন্টিয়াম এই কবিতাটিতে আমরা দেখতে পাবো যে কিভাবে যিনি স্পিকার তিনি কিভাবে এই কবিতাতে চাইছেন যে তার যে আত্মা, আমরা জানি আমাদের আত্মা হচ্ছে কি, আমাদের আত্মা হচ্ছে ইমমর্টাল, এটা কিন্তু ইটার্নাল, আমাদের আত্মার কিন্তু ধ্বংস নেই। কিন্তু আমরা আমাদের যে শরীর, আমাদের যে ফিজিক্যাল বডি, সেটা কিন্তু কি না আর্থলি থিংস বা ওয়ার্ল্ডলি থিংস, এগুলো কিন্তু একটা না একটা সময় পর আমাদের যে ডেথ অ্যান্ড যে বার্থ, সেই সাইকেল এন্ড হলে কিন্তু এটা আমাদের সঙ্গে সঙ্গে এটাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু আত্মার কখনো ধ্বংসও ঘটে না এবং আত্মাকে সৃষ্টিও করা যায় না। তো কবি যেটা এখানে বলেছেন, বিশেষ করে কবি বলছেন যে আমি এই যে দুনিয়াটিতে আছি, এই যে পার্থিব জগৎ, এই পার্থিব জগতে যে মানে কি বলবো, যে মায়া বা যে বিষয়বস্তুগুলো যেগুলো আমাকে ঘিরে রয়েছে, আনন্দ, মায়া, আমাদের যে ইচ্ছা, যেগুলোকে নিয়ে আমরা আর কি দুনিয়ায় বেঁচে থাকি, যে জিনিসগুলো আমাদেরকে ওতপ্রোতভাবে একদম জড়িয়ে রাখে, সেই জিনিসগুলো থেকে কবি চাইছেন যে বেরিয়ে কবি যাতে আস্তে আস্তে অমরত্ব লাভ করতে পারেন। কিসের মধ্যে দিয়ে অমরত্ব? না, নিজেকে এই বাইজেন্টিয়াম যে শহরটি, এই বাইজেন্টিয়াম শহরটিতে নিজেকে, নিজের আত্মাকে নিয়ে গিয়ে সেখানে এই বাইজেন্টিয়াম শহরে যেভাবে কারুকার্য করা আছে, শিল্প, সমস্ত রকম যে ঐশ্বরিক জ্ঞান বা যে উপমাগুলো, এক্সপ্লেনেশনসগুলো আমরা দেখতে পেয়েছি বা দেখতে পাবো এই কবিতাতে, সেই এক্সপ্লেনেশনসগুলোর মধ্যে দিয়ে নিজেকে তিনি ওই শিল্প, ঐশ্বরিক জ্ঞান এবং যে ক্ষমতা, ঐশ্বরিক ক্ষমতা, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি নিজেকে বাঁচিয়ে রাখতে চাইছেন। প্রধানত তিনি শিল্প, মেনলি আর্ট, তিনি আর্টের মধ্যে দিয়ে নিজেকে লিভিং বিং করে রাখতে চাইছেন। তিনি ইমমর্টালিটিটা তিনি আর্টের মধ্যে দিয়ে পেতে চাইছেন। কবিতার শুরুতে আমরা দেখতে পাবো, আগে একটু বাইজেন্টিয়াম শহরটা বলে নিই। বাইজেন্টিয়াম কিন্তু একটা শহর, যে বাইজেন্টিয়াম শহরটা এখন বর্তমানে ইস্তানবুল তার্কিতে অবস্থিত। এই বাইজেন্টিয়ামটা একটা শহর যেখানে শিল্প, কারুকার্য, এই সমস্ত কিছুর আমরা প্রচুর এক্সাম্পলস আমরা দেখতে পাবো। কিন্তু এখানে তিনি বাইজেন্টিয়াম শহরটিকে একটি প্রতীক হিসাবে ব্যবহার করেছেন, একটা সিম্বল হিসাবে সিম্বলাইজ করেছেন। তিনি বলছেন যে এই বাইজেন্টিয়াম শহরটা তার কাছে এমন একটা শহর যেখানে আত্মা চিরন্তনতা খুঁজে পাবে, অর্থাৎ যেখানে আত্মা চিরন্তনতা লাভ করবে, ইমমর্টালিটি লাভ করবে, এবং যেখানে আত্মার কোনো মৃত্যু থাকবে না, আত্মার কোনো বার্ধক্য আসবে না, এবং আত্মা সেখানে অমর হয়ে এবং চিরন্তনভাবে চলতে থাকবে, মানে চিরন্তন একই রকমভাবে আত্মা চলতে থাকবে। তো সেরকম জায়গায় গিয়ে তিনি তার আত্মাটাকে নিয়ে যেতে চাইছেন এই নশ্বর দুনিয়া থেকে, কারণ তিনি জানেন যে এখানে একটা সময় পর ধ্বংস আসবেই, যখনই তার এই বার্থ অ্যান্ড ডেথ সাইকেলটা এন্ড হবে। তো প্রথমেই কবিতায় চলে আসি। প্রথমে বলা হচ্ছে, দ্যাট ইজ নো কান্ট্রি ফর ওল্ড মেন। এর অর্থ হচ্ছে যে এখানে ওল্ড মেন বলতে বৃদ্ধ মানুষদের জন্য এখানে কোনো শহর নেই, বা এই শহরটা বৃদ্ধ মানুষদের জন্য নয়। দ্য ইয়ং ইন ওয়ান অ্যানাদার্স আর্মস। এখানে যারা ইয়ং রয়েছেন, যারা অল্প বয়সী রয়েছে, মানে যারা কবি এখানে বলতে চাইছেন তাদের যারা অল্প বয়সী, অর্থাৎ যারা বৃদ্ধ নয়, যারা মধ্যবয়স্ক বা যারা একদম অল্প বয়সী ছেলে মেয়ে, তারা একে অপরের বাহুর মধ্যে তারা জড়িয়ে বসে আছে বা বাহু মধ্যে তারা রয়েছে। বার্ডস ইন দ্য ট্রিজ। পাখিরা গাছের মধ্যে দোজ ডাইং জেনারেশনস অ্যাট দেয়ার সং।
বলতে চাইছে যে তারা একটা গান গাইছে এবং সেই গানটা কি বোঝানো হচ্ছে না, ডাইং জেনারেশনস, অর্থাৎ সেই পাখিরা ডাইং জেনারেশন অর্থাৎ মৃতপ্রায় বা মারা যাবে এরকম যে প্রজন্মগুলো, সেই প্রজন্মগুলোকে নিয়ে তারা গান গাইছে। দ্য স্যামন ফলস, দ্য ম্যাকারেল ক্রাউডেড সিজ, এখান থেকে তিনি ওই যে শহরটার একটু প্রাকৃতিক বা যে নেচারিস্টিক যে ভিউটা সেটা তিনি এখানে ডেসক্রিপশন দিয়েছেন। তিনি বলছেন দ্য স্যামন ফলস মানে নদীর মধ্যে স্যামন মাছগুলো লাফালাফি করছে। দ্য ম্যাকারেল ক্রাউডেড সিজ, ম্যাকারেল হচ্ছে আরেক ধরনের মাছ যেটা সমুদ্র পরিপূর্ণ হয়ে গেছে, সমুদ্রতে যেটা পরিপূর্ণ হয়ে রয়েছে। ফিশ, ফ্লেস অর ফাউল কমেন্ট অল সামার লং, হোয়াট এভার ইজ বিগটেন বর্ন অ্যান্ড ডাইজ। এই মাছ, প্লেস বলতে এখানে যারা লিভিং অ্যানিম্যালস রয়েছেন তাদেরকে বলা হয়েছে। লিভিং অ্যানিম্যালস, ফাউল মানে বার্ডস, প্রত্যেকে কী করছে, এই যে সামার, এই যে গ্রীষ্মের যে একটা মানে আমি বলবো যে প্রাকৃতিক পরিবেশ, সেই গ্রীষ্মের প্রাকৃতিক পরিবেশটাকে তারা সবাই মিলে উপভোগ করছে, আনন্দ করছে। এখানে শুধু গ্রীষ্মটাকে এখানে কবিতা ইন দ্য সেন্সে বলা হয়েছে, কিন্তু বাট যখন আমরা এটাকে একটু মেটাফরিক্যালি দেখব, এখানে সামার কিন্তু শুধু সেই সামার নয়, শুধু এখানে সিজনের মধ্যে আটকে নেই, এটা আমাদের এই আর্থলি যে দুনিয়া, মানে আমাদের যে আর্থ, সেই আর্থের মধ্যে যে মানুষ যে আনন্দ, প্লেজার, যে ইলুসিভ লাভ এগুলো নিয়ে থাকে, সেই মানে মায়াময় যে জগতের মধ্যে মানুষ থাকে, আনন্দ, তাদের ইচ্ছা সমস্ত কিছু নিয়ে যখন মানুষ থাকে, সেই দুনিয়াকে আস্তে আস্তে উপভোগ করে, দুনিয়ার মধ্যে থাকতে থাকে শুরু থেকে। তো সেই দুনিয়াটার কথা বলা হয়েছে, অর্থাৎ আমাদের এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে, এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের কথা, যেখানে আমাদের সঙ্গে সব কিছু আছে, আমরা সব কিছু যেখানে নিয়ে বসবাস করি, এই দুনিয়ার কথা এখানে বলা হয়েছে। তো এই দুনিয়াটাকে কারা উপভোগ করছেন, এই যে মাছ, এই যে লিভিং যে অ্যানিম্যালসগুলো রয়েছে, মানুষ, পশু পাখি, প্রত্যেকেই দুনিয়াটাকে উপভোগ করছে। হোয়াট এভার ইজ বিগটেন বর্ন অ্যান্ড ডাইজ, বিগটেন মানে হচ্ছে, এখানে বিগটেন টার্মটা কেন ব্যবহার করা হচ্ছে, বলা হচ্ছে যেগুলোই কোনো না কোনো জীব থেকে সৃষ্টি হয়েছে। এখানে বিগটেন বলতে কোনো না কোনো জীব থেকে সৃষ্টি হওয়া উপাদানকে বোঝানো হচ্ছে বা জীবকে বোঝানো হচ্ছে। তো কোনো না কোনো জীব থেকে সৃষ্টি হওয়া বস্তু, তাদের কি হবে, তাদের নির্ধারিত জীবনে তাদের তারা যেমন জন্মাবে তেমন তারা ডাইস, তারা মারাও যাবে। অর্থাৎ আমাদের জীবনে আমরা যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে এসছি, আমাদের যেমন মৃত্যুও হবে, জন্মও হবে, তেমন আমাদের মৃত্যুও হবে। আমরা জন্ম মৃত্যুর অধীনে সবসময়, আমরা জন্ম মৃত্যুকে আমরা কখনোই কী করতে পারবো না, রিনাউন্স করতে পারবো না, অর্থাৎ ত্যাগ করতে পারবো না। তো caught in that sensual music all neglect monuments of uneasing intellect, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, বারবার এই লাইনটা 5 মার্কসের ক্ষেত্রে আসে। এই লাইনটার অর্থ হচ্ছে যে তারা এই সেন্সুয়াল মিউজিক মানে হচ্ছে এই যে মিউজিকটা, এই যে আমাদের যে পার্থিব জগতের এই যে আনন্দ, মায়াময় ভালোবাসা, আমাদের যে ইচ্ছা, আমাদের যে সম্পর্কের টান, এগুলো নিয়ে আমরা যে মায়াময় জগতে থাকি, সেই জগতের যে একটা যে সঙ্গীত, সেই জগতের যে একটা, আমরা যদি বলি যে একটা গান, সেই গানের মধ্যে তারা কী রয়েছে, তারা আবদ্ধ। কারা আবদ্ধ, এই যে কবি কাদের কথা এখানে বলছে, এই যে ইয়ং পিউপেলরা, তারপর এই যে ফিশ, অ্যানিম্যালস, মানে সমস্ত লিভিং বিইংস যেগুলো রয়েছে, তারা কি করছে, তারা প্রত্যেকেই এই আমাদের এই পার্থিব জগতের যে বিউটি, পার্থিব জগতের যে সমস্ত কিছু, যে রিলেশনশিপস, লাভ, এগুলোর মধ্যে তারা আবদ্ধ। তারা কি চাইছে না, ট্রান্সেন্ডেন্স চাইছে না। ট্রান্সেন্ডেন্স মানে হচ্ছে নিজেকে সমস্ত কিছু থেকে ত্যাগ করে আত্মার যে মুক্তি ঘটানো, সেটাকে আমরা ট্রান্সেন্ডেন্স বলে থাকি। তো সেটা তারা চাইছে না, তারা সমস্ত কিছু নেগলেক্ট করছে। তারা কী জিনিসটাকে নেগলেক্ট করছে না, মনুমেন্টস অফ আনএজিং ইন্টেলেক্ট, তারা যে ওই যে মানে মানে অবৃদ্ধকর যে জ্ঞান, ইন্টেলেক্ট মানে হচ্ছে জ্ঞান, মনুমেন্টস মানে স্মৃতিস্তম্ভগুলো, অর্থাৎ অমর, আনএজিং বলতে এখানে হবে অমর, ঠিক আছে, মানে যে জিনিসটা কখনো শেষ নেই, নিষ্পত্তি নেই, এই অমর জ্ঞানটাকে তারা কী করছে, জ্ঞানের স্তম্ভগুলোকে তারা কী করছে, বারবার নেগলেক্ট করছে। তারা সেই জিনিসগুলোকে নিয়ে চিন্তাও করছে না, ভাবনাও করছে না, তারা তাদের পার্থিব জগতে আনন্দ নিয়ে ব্যস্ত। কিন্তু তারা এটা বুঝছে না যে একটা টাইম পর তাদের এই পার্থিব জগতের আনন্দটা কিন্তু তাদেরকে ছেড়ে, তাদেরকে এই পার্থিব জগতে আনন্দ ছেড়ে কিন্তু চলে যেতে হবে। আর তাদের যদি আত্মার
সমগ্রভাবে তারা চায় যে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণতা যদি তাদের আত্মার চায়, তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে কী করতে হবে না, বাইজেন্টিয়ামের পথে যাত্রা করতে হবে, নাহলে আত্মার পরিপূর্ণতা সম্ভব নয়, এটা কবি মনে করেছেন। এটা গেল ফার্স্ট স্ট্যাঞ্জা। দ্বিতীয় তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জাটা একটু আরেকবার ডেসক্রিপশন দিলে বলতে হবে যে এখানে কবি প্রধানত যে শহরে তিনি বসবাস করেন সেই শহরের কথা অ্যাপারেন্টলি বললেও মেটাফরিক্যালি এখানে বলতে চেয়েছেন যে এই দুনিয়ার কথা, মানে আমরা এই দুনিয়াতে বসবাস করি, সেই দুনিয়াতে মানে আমাদের এই যে চারপাশে যে পাখিগুলি রয়েছে তারা আমরা যেহেতু মৃতপ্রায় প্রজন্ম, অর্থাৎ আমরা মৃতপ্রায় মানে আমরা যে মরণশীল প্রজন্ম, আমাদের একটা না একটা সময় আমাদের মৃত্যু হবে, সেই প্রজন্মকে নিয়ে পাখিরা গান গাইছে। অর্থাৎ এখানে ব্যঙ্গাত্মক সুরে তারা গান গাইছে, কারণ তারা জানে যে তারা অমর। কেন অমর সেটা আমরা পরে জানতে পারবো। আর এখানে যারা অন্যরা মানে অন্য যে লিভিং বিংসগুলো রয়েছে, অ্যানিমালসগুলো রয়েছে, তারা কি করছে, তারাও আনন্দ উপভোগ করছে আমাদের এই পার্থিব জগতের। কিন্তু একটা টাইম পরে তারাও বুঝতে পারবে যে তারা কী ধরনের মানে অমর যে বুদ্ধিবৃত্তিগুলো, অর্থাৎ যে জ্ঞানগুলো তারা তাদের এই অনিশ্চিত যে আনসার্টেন যে এই সঙ্গীত, সেন্সুয়াল মিউজিক, সেইটার মধ্যে তারা হারিয়েছে। এটা তারা পরে বুঝতে পারবে, এটা কবি বলছেন। মানে তাদের আধ্যাত্মিক পরিপূর্ণতা লাভ করতে হলে তাদেরকে পিওর তাদের ট্রান্সেন্ডেন্স চাই, এবং তারা যাতে ট্রান্সেন্ডেন্সটা পেতে হলে তাদেরকে বাইজেন্টিয়ামে আসতে হবে। সেকেন্ড স্ট্যাঞ্জাতে বলছে অ্যান এজেড ম্যান ইজ বাট এ প্যালট্রি থিং, অর্থাৎ তিনি এবার নিজের পরিস্থিতিটাকে তিনি এখানে ব্যাখ্যা করছেন। তিনি যেহেতু এই কবিতায় প্রথমেই বলেছেন যে ওল্ড ম্যান, একজন বৃদ্ধ বয়স্ক পুরুষ তিনি এই কবিতায়, তো তিনি বলছেন একজন এজেড ম্যান সে কিছুই নয়, একটা দুর্বল বস্তু ছাড়া একজন এজেড ম্যান কিছুই নয়, একটা জীর্ণ শীর্ণ দুর্বল বস্তু ছাড়া এজেড ম্যানের মধ্যে, একটা বৃদ্ধ মানুষের মধ্যে কোনো ক্ষমতাই আর থাকে না, এটা কবি মনে করেন। এ ট্যাটার্ড কোড আপন এ স্টিক আনলেস সোল ক্ল্যাপ ইটস হ্যান্ডস অ্যান্ড সিং অ্যান্ড লাউডার সিং ফর এভরি ট্যাটার ইন ইটস মর্টাল ডেস। এই কথাটার অর্থ হচ্ছে, ট্যাটার্ড কথাটার অর্থ হচ্ছে ছিন্ন ভিন্ন, ঠিক আছে? মানে বলছে যে এই যে মানে বৃদ্ধ মানুষরা কাদের মতো, তিনি এখানে তুলনা করেছেন নিজেকে, তুলনা করেছে কার সাথে, ওই যে আমরা যে কাকতাড়ুয়া দেখি, সেই কাকতাড়ুয়ার সঙ্গে তিনি নিজেকে তুলনা করেছেন, যে কাকতাড়ুয়ার গায়ে যেমন একটা ছিন্ন ভিন্ন কোট লাগানো থাকে, বৃদ্ধ মানুষের শরীরটাও সেরকম হয়ে যায় বয়সের সাথে সাথে, ছিন্ন ভিন্ন মানে আমাদের বাহ্যিক গঠনের সাথে আমরা ভিতর কী হয়ে যাই, দুর্বল হয়ে যায়, এবং আমাদের বাহ্যিক গঠনটাও সেরকম জরাশীর্ণ এরকম হয়ে যায়, জীর্ণ হয়ে যায়। আনলেস সোল ক্ল্যাপ ইটস হ্যান্ডস অ্যান্ড সিং অ্যান্ড লাউডার সিং, যদি না আমাদের যে অন্তরাত্মা অর্থাৎ সোল, এটা যদি জোরালো থেকে জোরালো গান বা সঙ্গীত না গায়, ফর এভরি ট্যাটা ইন ইটস মর্টাল ড্রেস, আমাদের যে এই যে মর্টাল ড্রেস অর্থাৎ আমাদের যে মরণশীল এই যে পোশাক, অর্থাৎ আমার যে মরণশীল দেহ, মর্টাল ড্রেস মিনিং হচ্ছে আমাদের যে মরণশীল দেহটা, এই মরণশীল দেহর মধ্যে তারা যদি প্রত্যেকটা এই ক্ষত বিক্ষতগুলো বা জরাশীর্ণ যে আমাদের মধ্যে যে শীর্ণতা সৃষ্টি হয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে তারা যদি আত্মা যদি জোরালো গান না গাইতে থাকে বা সঙ্গীত যদি না গায়, তাহলে কখনোই কি হবে না, কখনোই আমাদের এই দুর্বলতা যাবে না। অর্থাৎ কবি বলছেন আমরা বয়সের সাথে সাথে যেহেতু বৃদ্ধ হয়ে যাই, আমাদের অন্তরাত্মাও আমাদের বয়সের সাথে সাথে বৃদ্ধ হতে শুরু করে। সুতরাং অন্তরাত্মাকে যদি আমরা বিকাশ করতে চাই, অন্তরাত্মাকে যদি আমরা অমর করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদের অন্তরাত্মাকে কিন্তু পরিপূর্ণতা দিতে গেলে আধ্যাত্মিক পরিপূর্ণতা আমাদের অন্তরাত্মার দরকার। সেই অন্তরাত্মার আধ্যাত্মিক পরিপূর্ণতা না পেলে কিন্তু অন্তরাত্মাও সময়ের সাথে সাথে বা আমাদের সোল সময়ের সাথে সাথে কিন্তু জরাজীর্ণ হয়ে যাবে, এবং একটা সময় পর আমরা জানি আত্মার ধ্বংস নেই, কিন্তু আত্মা যেন ধ্বংস হতে বাধ্য হবে। কারণ আমরা যদি আমাদের আত্মাকে বিকাশ করতে, উন্নতি সাধন করতে না পারি, তাহলে আমাদের আত্মা কিন্তু একটা সময় আস্তে আস্তে আত্মার যে ক্ষমতা সেটা কমতে থাকবে, এটা কবি মনে করেছেন। এবার বলেছেন যে নর ইজ দেয়ার সিঙ্গিং স্কুল বাট স্টাডিং মনুমেন্টস অফ ইটস ওন ম্যাগনিফিকেন্স। এর কথার অর্থ হচ্ছে এই পৃথিবীতে বা এই দুনিয়াতে এমন কোনো স্কুল নেই যে আমাদেরকে মানে পড়াবে বা শিক্ষা দেবে বা পরিচালনা করে মনুমেন্টস অফ ইটস ওন ম্যাগনিফিকেন্স মানে হচ্ছে যে এই যে আমাদের আত্মার যে নিজস্ব যে এই যে শিল্প বা যে স্পিরিচুয়াল যে উইজডম, এইগুলো যেগুলো আছে, ঐশ্বরিক জ্ঞান, ঐশ্বরিক ক্ষমতা, বা যেটা সবথেকে মেন শিল্প, এই শিল্পগুলোর যে স্মৃতিস্তম্ভগুলো রয়েছে
রয়েছে সেইগুলোকে পড়া ছাড়া আমাদের এখানে আর কোনো স্কুল নেই যেটা আমাদের আধ্যাত্মিক পরিপূর্ণতা ঘটাবে। অর্থাৎ আমাদের পার্থিব জগতে আমাদের আধ্যাত্মিক পরিপূর্ণতা আত্মার পাওয়াতে গেলে কিন্তু কোনো রকম স্কুল নেই, কোনো শিক্ষা দেওয়ার স্থান নেই। আমাদের নিজেদেরকে কী করতে হবে না, নিজেদেরকে যে ম্যাগনিফিকেন্সগুলো মনুমেন্টস মানে হচ্ছে যে আনএজিং মনুমেন্টস একবার পড়েছিলাম প্রথম দিকে। তো আনএজিং মনুমেন্টস ইন্টালেক্ট যেগুলো পড়েছিলাম, ইন্টালেক্টগুলো কোনগুলো ছিল না, শিল্প, আধ্যাত্মিক জ্ঞান, শিল্প, আধ্যাত্মিক জ্ঞান এবং স্পিরিচুয়াল যে পাওয়ার, স্পিরিচুয়াল উইজডম, এগুলোকে আমরা পড়েছিলাম। ওইগুলোর কথা বলছি। ওইগুলো যদি আমরা ওই স্মৃতিস্তম্ভগুলোকে পড়া ছাড়া আমাদের আধ্যাত্মিক পরিপূর্ণতা পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। অ্যান্ড দেয়ারফোর আই হ্যাভ সেলড দ্য সিজ অ্যান্ড কাম টু দ্য হলি সিটি অফ বাইজেন্টিয়াম। অর্থাৎ তাই জন্যেই আমি আমার যাত্রাপথ শুরু করেছি সমুদ্রগুলোর উপর দিয়ে, অ্যান্ড কাম টু দ্য হলি সিটি অফ বাইজেন্টিয়াম। আমি তারপর এই পবিত্র যে শহর, যে স্যাক্রেড প্লেস বাইজেন্টিয়াম, সেখানে এসেছি। তাহলে আমরা কেন কবি যাত্রা করেছেন বাইজেন্টিয়াম এবং অন্যদেরও কেন যাত্রা করতে বলছেন সেটা পরিষ্কারভাবে বুঝলাম। আমাদের আত্মার পরিপূর্ণতা, আধ্যাত্মিক পরিপূর্ণতা পেতে গেলে এই যে আমাদের মরণশীল যে দেহ, সেই মরণশীল দেহর মধ্যে আত্মাকে অমর করতে গেলে কিন্তু আমাদেরকে ওই স্পিরিচুয়াল যে উইজডম, স্পিরিচুয়াল পাওয়ার, আর্ট, এগুলোর মধ্যে নিজেদেরকে এগুলো নিয়ে পড়তে হবে। এখানে কোনো কিছু নেই যেগুলো আমাদেরকে এই সম্পর্কে শিক্ষা দেবে, আমাদের নিজেদেরই পড়তে হবে। এবং যার দরুনই কিন্তু আমরা বাইজেন্টিয়ামে যেতে পারবো, তার ফলে আমাদের আধ্যাত্মিক পরিপূর্ণতা হবে। ও সেজেস, স্ট্যাঞ্জা 3-তে আসছি। ও সেজেস স্ট্যান্ডিং ইন গডস হলি ফায়ার। অর্থাৎ সেজেস বলতে এখানে সেই ধরনের মহাপুরুষ বা জ্ঞানী ব্যক্তিদের বলেছে যারা কোথায় রয়েছে, যারা বাইজেন্টিয়ামের যে দেওয়াল, সেই বাইজেন্টিয়ামের দেওয়ালে তারা শিল্পের মাধ্যমে জীবিত রয়েছে চিরকাল ধরে। স্ট্যান্ডিং ইন গডস হলি ফায়ার মানে হচ্ছে হলি ফায়ার। গডস হলি ফায়ার মিনস হচ্ছে যে এক ধরনের ফায়ার যেটা কী করে না, হুইচ ইজ অ্যাকচুয়ালি সিম্বলাইজড অ্যাজ দ্য পিউরিফিকেশান অফ হিউম্যান বিংস। মানে হিউম্যান বিংসদের পিউরিফিকেশানের জন্য যেটা ব্যবহার করে, একটা ডিভাইন ফায়ার, যেটা আমাদের জীবনের যে আমরা পাপ করে থাকি বা আমাদের যে কামনা থাকে, বাসনা থাকে, সেটা থেকে আমাদেরকে বের করে আনার জন্য আমাদেরকে পিউরিফাই করা হয়। এরকম গডস হলি ফায়ার, অর্থাৎ ভগবানের উপস্থিতিতে ভগবানের হলি ফায়ারের দ্বারা, পবিত্র যে আগুন, তার দ্বারা আমাদেরকে পিউরিফাই করা হয়। এখানে সেজেসরাও সেই আগুনের দ্বারা তারাও পিউরিফাইড হয়ে কোথায় রয়েছে, অ্যাজ ইন দ্য গোল্ড মোজাইক অফ এ ওয়াল। কোথায়? বাইজেন্টিয়ামের যে দেওয়াল, সেই বাইজেন্টিয়ামের দেওয়ালে সোনালি মার্বেলে মোড়া বা সোনালি মার্বেলের মোড়কে এই যে সেজেস মহাজ্ঞানীরা তারা কিন্তু রয়েছেন। তো কাম ফ্রম দ্য হলি ফায়ার বার্ন ইন গিয়ার। তিনি বলতে চাইছেন তোমরা, মানে তিনি তাদেরকে আহ্বান করছেন, তিনি তাদেরকে বলছে যে আপনারা আমাকে আসুন এবং আমাকেও পরিশুদ্ধ করুন, আমাকেও পরিচালনা করুন, আমাকেও যেন আপনারা কী করুন না, পার্ন ইন এ গিয়ার, মানে আমাকেও যেন চক্রাকার গতিতে আমাকে এসে আপনারা পরিশুদ্ধ করুন, যাতে কী করবেন না, অ্যান্ড বি দ্য সিঙ্গিং মাস্টার্স অফ মাই সোল। এবং আমার যে আত্মা, আমার অন্তরাত্মার আপনারা পরিচালনাকারী হন, আপনারা আমার অন্তরাত্মাকে পরিচালনা করুন, আমার অন্তরাত্মাকে জ্ঞান দিন এবং আমার অন্তরাত্মাকে কিন্তু আপনারা পরিশুদ্ধ করে আমাকেও আপনাদের মতো শিল্পে মোড়কে যাতে আমিও অমর হতে পারি শিল্পের মাধ্যমে, সেই ক্ষমতা আমাকে দিন। মানে তিনি তাদের আহ্বান জানাচ্ছেন যাতে তার এই পার্থিব জগতের যে পাপ, কামনা, বাসনা, এই কামনা বাসনা থেকে যেন তারা তাকে মুক্ত করে এবং তারা যেন তাদের সঙ্গেও যেন তিনি ওই বাইজেন্টিয়ামের একটি দেওয়ালে মানে গোল্ডেন যে মোজাইক, সেই গোল্ডেন মোজাইকের মধ্যে যেন শিল্পের মাধ্যমে সেও উপস্থিত থাকতে পারে। কনজিউম মাই হার্ট অ্যাওয়ে, সিক উইথ ডিজায়ার অ্যান্ড ফাস্টেন টু এ ডাইং অ্যানিমেল। আমার হৃদয়টাকে আপনারা কী করুন, আমার হৃদয়টাকে আপনারা গ্রাস করুন, অর্থাৎ এই অর্থেই গ্রাস করুন, কারণ আমার হৃদয়ের মধ্যে যা পাপ রয়েছে, আমার হৃদয়ে যে কামনা বাসনা, পার্থিব জগতের যে মেটেরিয়ালিস্টিক সাবস্টেন্সগুলো আমি নিয়ে এসেছি, সেগুলোকে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে কনজিউম করুন, গ্রাস করুন, যাতে আমি কি করতে পারি, যাতে আমার ট্রান্সেন্ডেন্সটা হয়, ট্রু ট্রান্সেন্ডেন্স যেটাকে বলি, অর্থাৎ আমার যেন আত্মা
মুক্তি পায়, আত্মার যেন পরিপূর্ণতা আমি পাই। তার জন্যেই আপনারা আমাকে সাহায্য করুন। সিক উইথ ডিজায়ার অ্যান্ড ফাস্টেন টু এ ডাইং অ্যানিম্যাল, মানে ডিজায়ার মানে আমরা আমাদের পার্থিব জগতে কী নিয়ে বাঁচি? ইচ্ছা নিয়ে বাঁচি। আমাদের জীবনে আমরা বহু ইচ্ছা আমাদের রয়েছে, সেই ইচ্ছা নিয়ে আমরা বাঁচতে পছন্দ করি। তার কবি একটা টাইম ফিল করেছেন যে এই ইচ্ছাগুলোই যেন তার হৃদয়টাকে কী করে রেখেছে? অসুস্থ করে দিয়েছে, তার শরীরটাকে দুর্বল করে দিয়েছে তার এই ইচ্ছাগুলি পার্থিব জগতে। তাই জন্যই তিনি তাদেরকে মানে অনুনয় বিনয় করছেন যাতে আপনারা এসে আমাকে এই যে এই পার্থিব জগতের যে বেদনা, পার্থিব জগতের যে ইচ্ছা, পার্থিব জগতের যে কামনা বাসনা, এগুলো থেকে আপনারা আমাকে মুক্তি করুন এবং আমার আত্মার আধ্যাত্মিক পরিপূর্ণতা সাহায্য করুন আমার আত্মার পেতে। আর এটাও তিনি মনে করেছেন যে অ্যান্ড ফার্স্ট টু এ ডাইং অ্যানিম্যাল, মানে আমাকে যেন, অর্থাৎ কবি বলছেন আমাকে যেন ডাইং অ্যানিম্যাল, মরণশীল এই যে মানে ক্রিয়েচার, পশু, মরণশীল যে জীব, এই মরণশীল জীবে মানে কে আটকে রেখেছে? এই যে ডিজায়ারগুলো, অর্থাৎ পার্থিব জগতে কামনা বাসনা, এগুলোই যেন আমাকে মরণশীল জীব হওয়ার জন্য আটকে রাখার জন্য দায়ী। অর্থাৎ তিনি তো মরণশীল জীব হতে চান না, তিনি তো অমর হতে চান। তিনি কাদের মতো অমর হতে চান? ওই যে সেজেসগুলোর মতো যারা বাইজেন্টিয়ামের দেয়ালে রয়েছে, ওদের মতো তিনি অমর হতে চান। এবং যে বার্ডসের কথাটায় এবার আসি। এখানে বাইজেন্টিয়ামের শহরে বা বাইজেন্টিয়ামের দেওয়ালে কিছু সোনালি বার্ডস রয়েছে, গোল্ডেন বার্ডস, যারা কিন্তু অমর গান, মানে আমাদের যেই যে পার্থিব জগতের যে পাখি, তারাও যেমন গান করছে, ওই বাইজেন্টিয়ামের দেওয়ালেও কিন্তু এমন কিছু গোল্ডেন বার্ডস রয়েছে, তারাও কিন্তু চিরন্তনতার সঙ্গীত গেয়ে চলেছে। এবং তারা কাদের জন্য গাইছে? ওই যে ওখানে যে উপস্থিতকারী যে দেবী দেবদেবতা, তাদের জন্য কিন্তু গাইছে। অর্থাৎ তাদের গানটা কি? তাদের গানটা তো অমর, তাদের গানটাও তো অমর, তারাও তো চিত্রের শিল্পের মাধ্যমে তারাও তো অমরত্বতা লাভ করেছে। তাহলে তাদের মতো তিনি হতে চাইছেন। এবার বলছে ইট নোজ নট হোয়াট ইট ইজ অ্যান্ড গ্যাদার মি ইন্টু দ্য আর্টিফাইস অফ ইটার্নিটি, মানে এটা তিনি হার্টকে বলছেন, তার যে হৃদয়কে। কবি বলছেন আমার যে হৃদয় সেটা জানে না যে এটা কী। অ্যান্ড গ্যাদার মি ইন্টু দ্য আর্টিফাইস অফ ইটার্নিটি, যেটা আমাকে জড়ো করে রেখেছে, ইন্টু দ্য আর্টিফাইস অফ ইটার্নিটি, যেটা আমাকে কী করে রেখেছে, মানে আমাকে গ্যাদার মি ইন্টু দ্য আর্টিফাইস অফ ইটার্নিটি মিন্স আমাকে আপনারা গ্রহণ করুন, আমাকে আপনারা গ্রহণ করুন আর্টিফাইস অফ ইটার্নিটি, মানে এই যে চিরন্তনতার যে মানে শিল্পর যে চিরন্তনতা, এই শিল্প সৃষ্টির চিরন্তনতার মধ্যে আপনারা আমাকে গ্রহণ করুন। কবি কাদেরকে আহ্বান জানাচ্ছেন? ওই যে সেজেসগুলোকে, ওই যে স্যাক্রেড সেজেসগুলো যারা গডস হলি ফায়ারের দ্বারা পিউরিফাইড হয়েছে, তাদেরকে তিনি আহ্বান জানাচ্ছেন যে দয়া করে আপনারা আমাকে কী করুন না, আমাকে আপনারা এই ধরনের পার্থিব জগতের যে সাবস্টেন্সেসগুলো রয়েছে, যেগুলো আমাকে আবদ্ধ করে রেখেছে ডাইং অ্যানিম্যাল হওয়ার জন্য, এই জায়গাগুলো থেকে, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাকে আপনারা সাহায্য করুন। আপনাদের মতো যাতে আমরা থাকতে পারি এই বাইজেন্টিয়ামের ওয়ালে ইমর্টাল হয়ে, আমাকে সেই সাহায্যটা আপনারা করুন, এটা তিনি বলেছেন। খুব সহজ কবিতা, ভালোভাবে বুঝলে খুব একটা প্রবলেম হবে না, খুবই সোজা। এবার আমরা একদম ফাইনাল স্ট্যাঞ্জাতে চলে এসেছি। ফাইনাল স্ট্যাঞ্জার এক্সপ্লেনেশনটা দিচ্ছি। ওয়ান্স আউট অফ নেচার আই শ্যাল নেভার টেক। এবার কবি তার যে পার্থিব জগতের প্রতি বিতৃষ্ণা, সেটা তিনি প্রকাশ করেছেন। তিনি বলছেন যে আমি যদি একবার এই প্রকৃতি থেকে বেরিয়ে আসতে পারি, আমি আর কখনোই সেখানে ফিরে যাব না। অর্থাৎ প্রকৃতি এখানে বলতে আমাদের পার্থিব জগতের কথা তিনি বলেছেন। একবার যদি তিনি এই পার্থিব জগতের যে এই যে মেটারিয়ালিস্টিক যে সাবস্টেন্সেসগুলো রয়েছে, এখান থেকে তিনি বেরোতে পারেন, তিনি আর কোনো দিন এই পার্থিব জগতে আসবেন না। কারণ পার্থিব জগতে অমরত্বতা লাভ করা যায় না। এটা একটা মর্টাল দুনিয়া, যেখানে আমাদেরকে সব সময় বার্থ অ্যান্ড ডেথের সাইকেলের মধ্যে আবদ্ধ থাকতে হবে, এবং যেখানে আমরা মৃত্যু এবং জন্মের অধীনে, সবসময় বার্ধক্যের অধীনে, আমরা এই তিনটে জিনিস কখনোই এই পার্থিব জগৎ থেকে ত্যাগ করতে পারবো না, রিনাউন্স করতে পারবো না। তাই জন্যই তিনি চান না যে তার জীবনে কোনো রকম বার্ধক্য আসুন, তিনি মরণশীল হোক, এই সমস্ত কিছু তিনি চান না বলেই তিনি বাইজেন্টিয়াম শহরে এসে তিনি শিল্পের মাধ্যমে অমরত্ব লাভ করতে চেয়েছেন। মাই বডিলি ফর্ম ফ্রম এনি ন্যাচারাল থিং, মানে আমার যে বডিলি ফর্মটা, আমার যে শারীরিক যে ফর্মটা,
সেই ফর্মটা যে কোনো ন্যাচারাল থিং থেকে আমি কখনোই নেব না। অর্থাৎ আমি এই দুনিয়ার কোনো ন্যাচারাল থিংয়েরই অংশ হতে চাই না। তিনি শুধু মানুষ হয়ে জন্মাবার কথা বলেননি, তিনি বলছেন এই দুনিয়াতে যত ন্যাচারাল থিং রয়েছে, যত পার্থিব জিনিস রয়েছে, যে কোনো অ্যানিম্যালস হোক, যে কোনো কিছু হোক, যে কোনো কিছু গাছ হোক, মানে যাই হোক, সমস্ত কিছু ন্যাচারাল থিংসের মধ্যে যেগুলো পড়ে, আমি কোনো কিছুরই অংশ হতে চাই না, কারণ আমি এই পার্থিব জগতে আর ফিরে আসতে চাই না। বাট সাচ এ ফর্ম অ্যাজ গ্রেসিয়ান গোল্ডস্মিথস মেক অফ হ্যামার্ড গোল্ড অ্যান্ড গোল্ড এনামেলিং, মানে তিনি কি হতে চাইছেন? তিনি হতে চাইছেন যারা গোল্ডস্মিথস মানে স্বর্ণকার যারা ছিলেন গ্রিস দেশের, তারা যে হ্যামার্ড গোল্ড অ্যান্ড গোল্ড এনামেলিং, এই দুটো হচ্ছে সোনার জিনিস বা সোনার শিল্প কারুকার্যের জন্য একটা পদ্ধতি। অর্থাৎ সোনার শিল্প কারুকার্য বা যখন করা হয়, সেই দুটো করার জন্য দুটো পদ্ধতি হচ্ছে হ্যামার্ড গোল্ড অ্যান্ড গোল্ড এনামেলিং। অর্থাৎ গোল্ডকে পেটানো এবং গোল্ডকে গুঁড়ো করে যে গোল্ডের ওপর যে কাজ করা হয়, মিনা কাজ করা, যাই হোক, সেইগুলোরই একটা আর কি গোল্ড আর্টের একটা দুটো পদ্ধতি। তো সেইগুলোর মাধ্যমে সেগুলোর একটা ফর্ম তিনি হতে চেয়েছেন। অর্থাৎ এখানে মেটাফরিক্যালি তিনি ওই সোনায় মোড়ানো যে বাইজেন্টিয়ামের দেয়ালে যে গোল্ডেন বার্ড রয়েছে, সেই গোল্ডেন বার্ডের মতো তিনি হতে চেয়েছেন। গোল্ডেন বার্ডটা কেন তিনি হতেন? গোল্ডেন বার্ডটা তো অমর, ইমর্টাল। তিনি ওই ইমর্টালিটিটা গেন করার জন্য তিনি ওই গোল্ডেন বার্ডের মতো হতে চেয়েছেন, যেটা এরম পদ্ধতিতে তৈরি করা গ্রিস স্বর্ণকারদের দ্বারা। টু কিপ এ ড্রাউজি এম্পারার অ্যাওয়েক, যেটা সবসময় কী করতো গোল্ডেন বার্ডটা, না একজন ড্রাউজি এম্পারার মানে আমরা জানি সম্রাট, সেই মানে তন্দ্রাচ্ছন্ন অর্থাৎ ঘুমে আচ্ছন্ন একজন সম্রাটকে সবসময় জাগিয়ে রাখার জন্য যে গোল্ডেন বার্ড সবসময় গান গাইতো। আর সেট আপন এ গোল্ডেন বউ টু সিং, অর্থাৎ তারা কোথায় বসতো, এই গোল্ডেন বার্ডটা কোথায় বসতো, না একটা সোনালি ডালের ওপর সে বসে কী করতো, না ওই যে সম্রাট, তাকে তন্দ্রাচ্ছন্ন সম্রাটকে জাগিয়ে রাখার জন্য সে সবসময় গান গাইতো। টু লর্ডস অ্যান্ড লেডিস অফ বাইজেন্টিয়াম, শুধু তন্দ্রাচ্ছন্ন সম্রাট নয়, তিনি ওই বাইজেন্টিয়াম শহরের যে লর্ডস রয়েছে, লেডিসরা রয়েছে, অর্থাৎ যে দেবী দেবতা যারা রয়েছেন, তাদেরকেও বাইজেন্টিয়াম শহরের তাদেরকেও জাগিয়ে তোলার জন্য তিনি ইটারনাল একটা সিঙ্গিংয়ের মধ্যে তিনি ওই বার্ডটা নিজেকে কী করতো, না আটকে রাখতো। ওটাই তাহলে ইটারনাল সিঙ্গিংয়ের মধ্যে রাখছে, মানে সেই ইমর্টালিটি গেইন করেছে। আর কবি ঠিক এই ইমর্টালিটিটাই চান, তিনি তার সোলটা ঠিক এরকম ইমর্টালিটি চান বলেই তিনি গোল্ডেন বার্ডের সঙ্গে নিজেকে তিনি কম্পেয়ার করেছেন। অফ হোয়াট ইজ পাস্ট অর পাসিং অর টু কাম, এর লাস্ট লাইন, সেখানে বলা হচ্ছে যে এই গোল্ডেন বার্ডটা সবসময় ইটারনাল মিউজিকের মধ্যে নিজে আবদ্ধ, এবং সে যেটা হয় অতীত, যেটা বর্তমান এবং যেটা আসতে চলেছে, তাহলে আসতে থাকা মানে বিগত হয়ে যাওয়া অতীত, আসতে থাকা বর্তমান এবং আগামী ভবিষ্যৎ, সেই তিনটে পর্যায়ে কিন্তু এই ক্রমাগত ইটারনাল মিউজিকটা কিন্তু ক্যারি করছে। সে কিন্তু কখনোই ইটারনাল মিউজিকটা থেকে নিজেকে বঞ্চিত করছে না, কারণ সে একটা আর্টে পরিণত হয়েছে বাইজেন্টিয়ামের, এবং তার কাজই হচ্ছে ইটারনাল মিউজিকটা কন্টিনিউ করে যাওয়া। তো ইটারনাল মিউজিক যেহেতু কন্টিনিউ করছে, তো তাই জন্যেই কি না, তার যেহেতু কোনো বার্ধক্য নেই, তার যেহেতু মরণশীলতা নেই, তাই জন্যেই সে বর্তমান, অতীত এবং আগামী ভবিষ্যতে এই বাইজেন্টিয়াম শহরে যারা আসবে, তারা কিন্তু প্রত্যেকেই গোল্ডেন বার্ডের যে মিউজিকটা আছে এটা কিন্তু শুনতে পাবে। তাই জন্যই তিনি গোল্ডেন বার্ড হয়ে ইটারনাল একটা তিনি মানে ইটারনালি সব কিছু চেয়েছেন, অর্থাৎ ইটারনিটি চেয়েছেন তিনি, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে লাস্ট স্ট্যাঞ্জাটাও বোঝা গেল যে তিনি এখানে একটা তার পার্থিব জগতের প্রতি যে একটা যে ফিলিং, সেটাকে তিনি এখানে প্রকাশ করেছেন। তিনি বলছেন যে আমি এই পার্থিব জগতের কোনো রকম পার্ট হতে চাই না, না কোনো রকম ন্যাচারাল থিংয়েরই পার্ট হতে চাই না, এবং আমি কি হতে চাই না, গোল্ড হ্যামার্ড গোল্ড এবং গোল্ড এনামেলিংয়ের মাধ্যমে যে গোল্ডেন আর্ট করা হয়, সেই গোল্ডেন আর্টের গ্রিসিয়ান গোল্ডস্মিথসদের দ্বারা, স্বর্ণকারদের দ্বারা গ্রিস দেশের, সেই রকম একটা ফর্ম হতে চাই। এবং কেন হতে চাই না, এখানে হতে চাই, কি হতে চাই, গোল্ডেন বার্ড হতে চাই, যে গোল্ডেন বার্ডটা সোনালি ডালের ওপর বসে যে তন্দ্রাচ্ছন্ন যে সম্রাট, তাকে সবসময় জাগিয়ে রাখতো, সেই তন্দ্রাচ্ছন্ন সম্রাটের আমি মানে ওই তন্দ্রাচ্ছন্ন সম্রাটকে জাগিয়ে রাখার মতো একজন গোল্ডেন বার্ড হতে চাই, যে ইটারনাল মিউজিক ক্যারি করে, এবং যে শুধু ওই এম্পারারকে জাগিয়ে রাখতো না, সে সঙ্গে সঙ্গে লর্ডস অ্যান্ড লেডিসকেও জাগিয়ে রাখতো বাইজেন্টিয়াম শহরের, এবং যেটা অতীতেও ছিল, যেটা বর্তমানেও আছে, যেটা ভবিষ্যতেও থাকবে, যে মিউজিকটা, অর্থাৎ দ্য হোল্ডার অফ ইটার্নিটি।
কে? ওই বাইজেন্টিয়ামের যে গোল্ডেন বার্ড। তাহলে ওই গোল্ডেন বার্ড হওয়ার জন্য তিনি কেন চেয়েছেন, কেন তিনি আত্মার পরিপূর্ণতা পাওয়ার জন্য, ঐশ্বরিক ক্ষমতা লাভ করার জন্য এবং ট্রু ট্রান্সেন্ডেন্স পাওয়ার জন্য তিনি কোথায় আসতে চেয়েছেন বাইজেন্টিয়ামে এবং কী হতে চেয়েছেন গোল্ডেন বার্ড। তো আমার এক্সপ্লেনেশন শেষ হলো। এই ছিল সেলিং টু বাইজেন্টিয়ামের মূল ভাবভঙ্গি বা ভাবধারা। তো এই কবিতাটা ভালো করে আমার মনে হয় যে একটু বুঝলেই বুঝতে পারবে, খুব একটা শক্ত নয় কবিতাটা। আর মূল ভাববস্তু বলতে এটাই যে কবি এখানে মরণশীল দুনিয়া থেকে অমরত্ব লাভ করতে চেয়েছেন এই বাইজেন্টিয়াম শহরে গিয়ে, এবং বাইজেন্টিয়াম শহরের বর্ণনার সাথে সাথে তিনি বাইজেন্টিয়াম শহরে মানে কীভাবে যেতে হবে যাত্রাপত্তারও কথা বলেছেন এবং তার পার্থিব জগতের প্রতি কিছু তিনি ফিলিংস এখানে প্রকাশ করেছেন। তার মতে তিনি কীভাবে পার্থিব জগৎকে দেখেন। তো আজকে এই পর্যন্তই রইল, আবার নেক্সট টাইম ভিডিওতে দেখা হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।